সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমরা রসায়নের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে পড়বো এবং সেটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। এই ঘনমাত্রা কেন পড়তেছি আমরা? কারণ ঘনমাত্রা যদি আমরা না পড়ি, আমাদের কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পার্টি আমাদের ঘনমাত্রা আছে। আমরা যদি ফার্স্ট পেপার পড়তে যাই, আমাদের দ্বিতীয় অধ্যায় পড়তে গেলে ঘনমাত্রাটা পড়া লাগবে। আমাদের প্রথম অধ্যায়ও আছে, আমাদের প্রথম অধ্যায় টুকটাক আছে ঘনমাত্রা রিলেটেড টপিক। দ্বিতীয় অধ্যায় আমরা যদি দ্রাব্যতা পড়তে যাই, সেখানে আমাদের ঘনমাত্রা টপিকটা লাগতেছে। আমরা যদি চতুর্থ অধ্যায় পড়তে চাই, আমাদের ওখানেও ঘনমাত্রা লাগতেছে। আমাদের বাফার দ্রবণেও ঘনমাত্রার কনসেপ্টটা একটু লাগে, আমাদের পিএইচ পড়তে গেলে ঘনমাত্রা লাগে। তো প্রথম পত্র পড়তে গেলেও এটা জানা লাগবে। আমরা যদি দ্বিতীয় পত্রে চলে আসি, আমাদের পরিমাণগত রসায়ন, ওটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘনমাত্রা। এটা না জানলে আমাদের বেসিকটা যদি ক্লিয়ার না হয়, আমরা যত সূত্রই পড়ি না কেন কোনো কাজে আসবে না। সো আমাদের প্রথমে এটা ক্লিয়ার করে নিই। সো শুরু করা যাক। আমি মোহাম্মদ মহিন খান, পড়াশোনা করতেছি বুটেক্সে, আইপি ডিপার্টমেন্টে। সো শুরু করি। তো ঘনমাত্রা কি? ঘনমাত্রা আসলে ঘনমাত্রা নাম শুনেই বোঝা যাচ্ছে যে একটা ঘনত্ব, গাঢ়ত্ব নিয়ে আলোচনা। তো আমরা যদি একটা দ্রবণ তৈরি করি, তো একটা দ্রবণের মেনলি ঘনমাত্রা নিয়ে পড়তে হবে। তো দ্রবণ কি? তো শুরুতেই আমাদের দ্রবণ সম্পর্কে পড়তে হবে। তো দ্রবণ কি? এটা আমরা সবাই জানি যে দ্রবণ কি। আমরা একটা সলিউশন তৈরি করি, আমাদের দ্রব লাগে, দ্রাবক লাগে। তো দ্রব দ্রাবক কি, এটাও আবার কোশ্চেন চলে আসে অনেক। তো আমার কাছে যদি একটা দ্রবণ থাকে, সাপোজ আমি একটা দ্রবণ তৈরি করলাম, আমি এখানে সোডিয়াম ক্লোরাইড একটা দ্রবণ তৈরি করলাম। আমার দ্রবণটা এখন সাপোজ 250 ml। এখন আমি যদি জিজ্ঞেস করি আমার এই দ্রবণের ভিতরে দ্রবকে, দ্রাবককে, তো আসলে অনেক কথা লেখা থাকে বইয়ে যে দ্রব এটা, দ্রাবক এটা। তো একদম যেটা একদম শর্ট, সেটা হচ্ছে যে আমরা একটা দ্রবণের ভিতরে জাস্ট দেখব যে কে পরিমাণে কম আছে। পরিমাণে যেটা কম থাকে সেটা হচ্ছে আমাদের দ্রব, আর পরিমাণে যেটা বেশি থাকে সেটা হচ্ছে আমাদের দ্রাবক। তাই আমাদের দ্রব আর দ্রাবক সম্পর্কে কোনো আশা করা যায় কোনো টেস্ট থাকবে না দ্রব এবং দ্রাবক নিয়ে। তো যেটা পরিমাণে কম থাকবে সেটা দ্রব, যেটা পরিমাণে বেশি থাকবে সেটা দ্রাবক, এবং দুটোর সংমিশ্রণে তৈরি হবে আমাদের দ্রবণ। আচ্ছা, দ্রবণ বুঝে পেলাম। আমি এখানে সাপোজ 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিলাম, দেন আমি পানি নিলাম দ্রাবক হিসেবে, আমি একটা দ্রবণ তৈরি করব। তো এখন এই ঘনমাত্রা এখানে কিভাবে আসবে? তো এই যে দ্রবণটা কতটুকু গাঢ়, কতটুকু আমার এই সোডিয়াম ক্লোরাইড আমি যদি 10 গ্রাম নেই, তাহলে আমার দ্রবণের গাঢ়ত্বটা যেরকম হবে। আমি যদি এখানে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নেই, আয়তন যদি আগের মতোই রাখি, অবশ্যই আমার গাঢ়ত্ব বেড়ে যাবে, কারণ আমার পরিমাণ বেড়ে গেছে। আমি যে দ্রবণটা নিয়ে দ্রবণ তৈরি করতেছি, আমার দ্রবণটার কিন্তু পরিমাণ বেড়ে গেছে। তো এখান থেকে মূলত ঘনমাত্রা জিনিসটা আসে। তো এখন আমরা ঘনমাত্রার সংজ্ঞায় চলে যাব, দেখি ঘনমাত্রা জিনিসটা আসলে কি। তো ঘনমাত্রার সংজ্ঞা হচ্ছে, যদি একটু লিখি, যে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। এখানে অনেকগুলো কথা লিখছি। নির্দিষ্ট তাপমাত্রা, এখানে তাপমাত্রা একটা ফ্যাক্টর, এই কথাগুলো আসবো আমরা আস্তে আস্তে। 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে। সো আমরা প্রথমে দ্রবণ ক্লিয়ার করে আসছি। দ্রবণ কি, দ্রব কি? একটা দ্রবণ তৈরি করতে আমাদের দ্রব এবং দ্রাবক লাগবে। দ্রব হিসেবে যে কোনো পদার্থ নিব, দ্রাবক হিসেবে পানি নিলাম, আমার একটা দ্রবণ তৈরি হয়ে গেল। সো নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে প্রতি বা 1 দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। এখানে আরো একটা কথা আসছে, দ্রবের মোল সংখ্যা কি? এগুলো আমরা 9 পড়ে আসছি। মোল সংখ্যা জিনিসটা কি? মোল সংখ্যা আসলে কিছুই না। আমরা যে কোনো কিছু পরিমাপ করতে গেলে একটা ইউনিট লাগে। যেমন দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে আমরা বলি দৈর্ঘ্যের একক মিটার, সেন্টিমিটার। সো একটা পদার্থ, রসায়নের ক্ষেত্রে পদার্থের যে পরিমাণটা, ওই পরিমাণের এককটাই মূলত মোল। তো আমাদের কোনো অঙ্কে, ম্যাক্সিমাম অঙ্কে আমাদের পরিমাণের এককটা গ্রামে দেওয়া থাকে। আসলে গ্রাম থেকে তাহলে মোলে যদি না যেতে পারি, তাহলে কিন্তু আমি ঘনমাত্রা করতে পারতেছি। সো এটা আমাদের জানা আছে মনে হয় যে কিভাবে গ্রাম পরিমাণ থেকে মোলে যাওয়া লাগে। তো মোলও একটা পরিমাণের একক, গ্রামও মূলত একটা পরিমাণের একক। এবং এটা আমরা সবাই শিখে আসছি যে 1 মোল, মনে আছে কিনা, যে 1 মোল মানে হচ্ছে কোনো পদার্থের আণবিক ভর। যে কোনো পদার্থের আণবিক ভর তার 1 মোলের সমান। সো আমি যদি আণবিক ভর বের করতে পারি, আমি কিন্তু মোল পেয়ে গেলাম।
সাপোজ একটু আগে যে দ্রবণটা তৈরি করছিলাম আমি এখানে সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ তৈরি করছিলাম এবং আমার এই দ্রবণটার টোটাল আয়তন ছিল হচ্ছে 250 ml। যদি 250 ml এর একটা সোডিয়াম ক্লোরাইড, সাপোজ আমি এখানে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিলাম, তো এখন আমাকে যদি বলে এই দ্রবণটার ঘনমাত্রা বের করতে, তো আমি ঘনমাত্রার সংখ্যা একটু আগে শিখছি যে 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা, মানে 1 লিটার দ্রবণে কতটুকু দ্রব্য থাকবে মোল একক। বাট আমি এখানে জানি আমার যে দ্রবণটা 250 ml দ্রবণের ভিতরে আমার সোডিয়াম ক্লোরাইড 10 গ্রাম আছে। বাট আমার কিন্তু অঙ্ক করতে গেলে সো যেখানে ছিলাম আর কি, আমরা একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আমরা একটু সমস্যার কারণে। তো আমরা আসলে ছিলাম যে ঘনমাত্রা বের করাতে। একটা দ্রবণ ছিল আমার কাছে, দ্রবণটার আয়তন ছিল 250 ml এবং এই দ্রবণে আমি যে দ্রবণটা দিছি এই দ্রবণটার পরিমাণ ছিল 10 গ্রাম। বাট ঘনমাত্রা বের করতে গেলে আমাকে দেখা লাগবে যে কোন একটা দ্রবণের 1 লিটারে কি পরিমাণ ওই দ্রবণটা আছে মোল এককে। বাট আমার এখানে গ্রাম, এবং আমরা জানি যে মোল থেকে বা গ্রাম থেকে কিভাবে মোলে আসা যায়। যে কোনো পদার্থের আণবিক ভরের সমান পরিমাণ ভর হচ্ছে তার 1 মোলের সমান। তাকে যদি আমি গ্রামে ভাবে প্রকাশ করি তাহলে 1 গ্রাম সমান 1 মোল। যেরকম এখানে আমার সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে 10 গ্রাম। এখন যদি কেউ জিজ্ঞেস করে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান কত মোল, এটা যে কেউ পারবে। এটার আণবিক ভরটা বের করতে পারলেই হয়ে গেল। আণবিক ভর কত? সোডিয়ামের ভর হচ্ছে 23, ক্লোরিন 35.5। তো যদি আমরা যোগ করি আমরা দেখব আসবে হচ্ছে 58.5। তো যেহেতু এটা আণবিক ভর 58.5, 58.5, সো এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়ালস টু আমাদের কত মোল? 1 মোল। তাহলে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 1 মোল। তাহলে আমাকে কি এখন যদি জিজ্ঞেস করে যে আমি তো পেয়ে গেছি অলরেডি যে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান 1 মোল, তাহলে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান কত মোল? এটা বের করার কোনো ব্যাপার না, আমরা ঠিক নম্বরেই বের করতে পারি যে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান হচ্ছে 1 মোল। তাহলে 1 এ কত, 10 এ কত? তো 10 বললে আমাদের এই যে 10 ডিভাইডেড বাই 58.5। তো আসলে আমরা কি করছি যদি দেখেন এখান থেকে শর্টকাট বের করা যায়। আসলে আমরা অনেক শর্টকাট দেখে আসলে শর্টকাট কিছুই না, আমাদের টপিকটা জানা থাকলে নিজে নিজেই শর্টকাট বের করা যায়। তো আমাদের অনেক বই লেখা থাকে যে মোল সমান হচ্ছে ভর বাই আণবিক ভর। আসলে আমরা কিছুই করি নাই, তার বেসিক যে ডেফিনেশন থেকে আমরা শর্টকাট নিয়ে আসছি। 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে 1 মোল। তাহলে 10 গ্রাম সমান কত? 10 বাই 58.5। আমি যদি এখানে বলতাম 20 গ্রাম সমান কত, তাহলে 20 বাই 58.5। তার মানে আমি কি করছি, আমরা যেই পরিমাণ পদার্থকে পরিমাণ সমান মোল লাগবে ওই পরিমাণ অ্যামাউন্টকে ওই পদার্থের আণবিক ভর দিয়ে ভাগ করছি। তাহলে আমি বলতেই পারি মোল সমান হইতেছে ভর বাই আণবিক ভর। এবং এটা আমরা সুন্দর মতো সবাই ছোটবেলায় মুখস্থ করে আসছি যে মোল সমান হচ্ছে ভর বাই আণবিক ভর। এবং আমরা ঘনমাত্রার সূত্র মুখস্থ করছি, যেটা একটু পরে দেখব। আসলে কিছুই না, জাস্ট এর ডেফিনেশন থেকেই সূত্রটা চলে আসে। ওকে, সামনে যাই। তাহলে আমরা বুঝে ফেললাম আসলে এই যে n সমান w/m, আমরা সবাই জানি n মানে মোল সংখ্যা, এটা হচ্ছে পরিমাণ। যে পদার্থের মোল সংখ্যা বের করব ওটার পরিমাণটা ডিভাইডেড বাই তার আণবিক ভর। ওকে, তো ঘনমাত্রা আসবে একটু পরে। আমরা আগে সব ক্লিয়ার করব, তারপর আমরা সবাই ঘনমাত্রা বের করতে পারবো। ঘনমাত্রা একদম বেসিক একটা জিনিস। ওকে, তার মানে আমরা কি বের করে ফেলছি কিভাবে মোলে যেতে হয়। আচ্ছা এইগুলা, আচ্ছা এরপরে আসি। তাহলে ঘনমাত্রা কি বলবো? প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। মোল সংখ্যা বের করতে পারছি। তো আমার কাছে যদি একটা দ্রবণ থাকে, এবার আমরা দেখব ঘনমাত্রা কিভাবে বের করতে হয়। আমার একটা দ্রবণ আছে, দ্রবণটার আয়তন হচ্ছে আমাদের ভি, সাপোজ মিলিলিটারে দেওয়া আছে। আচ্ছা ভি লিটারে একটু পরে মিলিলিটার আসতেছে। আচ্ছা ভি লিটার একটা দ্রবণ, সেটার আয়তন ভি লিটার। তার যে কোনো কিছু হতে পারে, 1 লিটার 2 লিটার 3 লিটার, মানে ভি একটা আননোন ভি লিটার। এবং ওই দ্রবণটার ভিতরে আমার n মোল একটা পদার্থ আছে, যে কোনো পদার্থ। তাহলে ভি লিটার দ্রবণে n মোল কোন একটা পদার্থ আছে, এটা দিয়ে আমার একটা সলিউশন তৈরি করা হয়েছে। এখন যদি জিজ্ঞেস করা হয় যে ওই দ্রবণটার ঘনমাত্রা কত, তাহলে দেখেন সংজ্ঞা বলা আছে 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকবে ওইটাই ঘনমাত্রা। তাহলে ভি লিটার দ্রবণে দ্রব্য আছে n মোল, তাহলে 1 লিটার দ্রবণে দ্রব্য আছে কত মোল? এটা বের করার কোনো ব্যাপার? তাহলে বলতেই পারি ভি লিটার দ্রবণে, হাতের লেখা একটু খারাপ, দ্রব্য আছে n মোল, অতএব 1 লিটার দ্রবণে দ্রব্য আছে n বাই v মোল। আর 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে ওইটাই কি ঘনমাত্রা না? আমরা সংজ্ঞায় লিখে আসছি। তাহলে ঘনমাত্রা সমান কি n বাই v বলতে পারি। সো ঘনমাত্রাকে আমরা s বা c দ্বারা প্রকাশ করি, সবাই জানি। তো ঘনমাত্রা মানে কি n বাই v। তো এখান থেকে দেখেন ঘনমাত্রার এককটাও চলে আসে। n মানে হচ্ছে মোল সংখ্যা আর আয়তন হচ্ছে লিটার। তো ঘনমাত্রার একক আমরা বলতে পারি মোল পার লিটার, বা এটাকে আমরা বড় হাতের m যেটাকে প্রকাশ করি বড় হাতের m বা মোলার।
সো আমরা আসলে কিছুই শিখি নাই, আমরা জাস্ট ঘনমাত্রার বেসিক জিনিসটা শিখতেছি, যেটা আমাদের 9 10 লেভেলের। তো আমরা যেহেতু টপিকে যাব, যাওয়ার আগে একটু ক্লিয়ার করে নিতেছি। তো আমাদের কেউ পারবে বা কেউ পারবে না, বাট এটা দেখার পরে যে কারোরই আশা করি আর প্রবলেম থাকবে না, ঘনমাত্রা বিষয়টা আসলে কি সবাই বুঝতে পারবে। তো আরেকটু দেখেন, আমরা আরেকটা চেনা পরিচিত সূত্রে চলে আসি। আসলে কি করা হয়, আমরা জানি ঘনমাত্রা সবাই এই সূত্র দিয়ে ধুমসে ম্যাথ করছি, W * 1000/mv। অনেক আমরা 9 10 এ ম্যাক্সিমাম সবাই এই সূত্র দিয়ে সবাই ম্যাথ করছি। আমাদের পরিমাণ বলে দিত, আয়তন বলে দিত, সূত্র অ্যাপ্লাই করতাম, আনসার মিলে যেত। বাট কখনো জানতাম আসলে কি মানে কি, মানে ম্যাক্সিমাম এই সূত্র মুখস্থ করতাম, ম্যাথ পেরে যেতাম। বাট আসলে কখনো চিন্তা করি এটা আসলে কিছুই না, জাস্ট এই সংজ্ঞা, তারপর এটা, তারপর এটা। দেখেন আমরা এটা কিন্তু পাই, ঘনমাত্রা মানে মোল বাই আয়তন। তো সব সময় তো পদার্থের পরিমাণটা মোলে দেওয়া থাকে না, মোলে দেওয়া থাকে কি, এই যে যেমন এখানে গ্রামে দিছিলাম আমি। তো যদি গ্রাম থাকে তো ঘনমাত্রা বের করতে গেলে কিন্তু মোলে নিতে হবে। তো কি হয়, ঘনমাত্রা সমান এই যে মোল বাই আয়তন, মোল যদি দেওয়া না থাকে, যদি W তে দেওয়া থাকে, তাহলে W কে যদি m দিয়ে ভাগ করি তাহলে মোল পাওয়া যায়। ওই যে ওখানে লেখা আসছে, তাহলে n এর জায়গায় W/m লিখতে পারি। এবং আয়তন যে সবসময় লিটারে দেওয়া থাকবে মোল কোনো কথা নাই, আয়তনকে আমার মিলিলিটারে দেওয়া থাকবে, একদম 99.99% ম্যাথে মিলিলিটার দেওয়া থাকে। সো ঘনমাত্রা করতে গেলে কিন্তু লিটারে নেওয়া লাগবে। সো আয়তনকে 1000 দিয়ে ভাগ করা লাগবে যদি আয়তন কখনো মিলিলিটারে দেওয়া থাকে। তো এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, W/m ইনটু 1000/v, দেখেন তো এটা পাওয়া যায় কিনা। সো এটাই আসলে ঘনমাত্রা, যেটা এখান থেকে আসছে। সো আমি প্রেফার করব এটার দিকে পরে যাবেন, আগে এই সংখ্যাটা শিখে রাখবেন। এটা যারা যারা শিখবেন ওরা এখান থেকে এইটা, এটা থেকে ওইটা, এটা থেকে এটা, যেটা খুশি সেটা বানাইতে পারবেন। সো যেটা হচ্ছে সংজ্ঞা, প্রত্যেকটা জিনিসের যদি আমার ডেফিনিশনটা মনে থাকে, আমি ওইটা থেকে তার 14 গোষ্ঠী বের করতে পারবো, এটা কোনো ব্যাপারই না। তো ঘনমাত্রা মনে হয় এখন আর কেউ বের করতে মানে এমন না যে এখন আমি যদি এখন আপনাদের এই কোশ্চেনটা দিই, দেখেন আমার পুরো দেওয়া লাগবে না, আপনারা নিজেরাই বের করতে পারবেন যে ঘনমাত্রা কিভাবে বের করতে হয়। এখন যদি বলি যে আমার যে দ্রবণটা আছে, এই যে 250 মিলিলিটারের দ্রবণ, যেখানে আমি 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিছিলাম। এখন যদি আমাকে কোশ্চেন কেউ করে যে ভাই এই দ্রবণটার ঘনমাত্রা কত, ভাই আমি তো জানি ঘনমাত্রার সংজ্ঞা, আমি দুইটা ওয়েতে করতে পারি, আমার কাছে ফর্মুলাও দেওয়া আছে, আমি তার ডেফিনিশনটাও জানি। ডেফিনিশন কি বলে, প্রতি লিটারে কত মোল দ্রব্য আছে, আমি এখানে জানি 250 ml এ কত গ্রাম দ্রব্য আছে। তুই লিখি তো ভাই, 250 ml দ্রবণে দ্রব্য আছে কতটুকু ভাই, 10 গ্রাম। অতএব আমার লাগবে কি, ঘনমাত্রা মানে প্রতি লিটার দ্রবণে কত মোল। তো 250 ml এ কত, 10 গ্রাম। তো আমার লাগবে প্রতি লিটারে কত, 1 লিটার মানে কি 1000 ml না, তাহলে প্রতি লিটারে বের করা যেই কথা 1000 ml এ বের করাও কিন্তু একই কথা। তার মানে আমি এখানে লিখতেই পারি যে 1000 ml দ্রবণে দ্রব্য আছে কতটুকু। তো সবাই পারবো 250 ml 10 গ্রাম, 1000 ml কত গ্রাম। বাট একটু চেক করেন তো, আমি কি দ্রব্যের পরিমাণটা মোলে নিছি, মোলে কিন্তু নেই নাই, সংখ্যায় বলা ছিল মোলে নিতে হবে। সো মোলে নেওয়ার তো কোনো ব্যাপার না, শিখে আসছি আণবিক ভর দিয়ে ভাগ করলেই কি মোলে চলে যাওয়া যায়। তো 10 কে এটার আণবিক ভর একটু আগে দেখছিলাম 58.5, তো ভাগ করে দেন না, তাহলে কি হয়ে গেল না, 250 ml ছিল 10 গ্রাম, তো 250 ml এর দ্রব্য আছে 10 গ্রাম, যেই কথা 10 বাই এত করলে কি এত মোলে চলে যাব। এবং এটা করলে কত আসে, ক্যালকুলেটর সমস্যা নেই, এটা আসবে কিছু একটা, যদি একটু চেক করি আমরা কত আসে, একটু করে দিই। 10/58.5 আমাদের আসে হচ্ছে 0.17 মোল। তাহলে যদি একটু খেয়াল করেন আমরা কিন্তু তাহলে 10 গ্রাম যেই কথা 0.17 মোল একই কথা, এটা জাস্ট ইউনিট যেটা আমরা যে সেন্টিমিটার থেকে মিটারে করি, তো ওই কাজটাই আমরা করছি, জাস্ট গ্রাম থেকে মোলে নিছি। তো একই কথা, আমি তাহলে 250 ml দ্রবণে কত মোল সোডিয়াম ক্লোরাইড সেটা বের করতে পারছি। তাহলে 250 ml দ্রবণে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড ছিল বা এত মোল সোডিয়াম ক্লোরাইড আছে। ওকে, লিখে ফেললাম। এখন ঘনমাত্রা কি বলে ভাই, ঘনমাত্রা বলতেছে 1 লিটার দ্রবণে কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে। আর 1 লিটার মানে 1000, 250 ml আছে এত মোল, তাহলে ভাই 1 লিটারে মানে 1000 ml আছে কত মোল। তো কি করতে হবে, ওই ঠিক নিয়ম 1000 * এত ডিভাইডেড বাই 250, 1000 * 0.17 ডিভাইডেড বাই 250, এটা কত আসে। ওকে, তাহলে আমরা যদি খেয়াল করি কত আসে, 1000 * 0.17 ভাগ হচ্ছে 250,
এটা আছে 0.68। তো দেখেন আমরা কিন্তু ঘনমাত্রা বের করতে পারছি 0.68। এখন বলতে স্যার একটু আগে লিখেছিলাম ঘনমাত্রার একক হচ্ছে কি মোল পার লিটার বা বড় হাতের এম। এখন কি আমি এখানে মোল পার লিটার লিখে দেব কিনা? দেখেন আমি কিন্তু স্যার এখানে মোল পার লিটার বের করিনি, আমি কি বের করছি? আমি বের করছি হচ্ছে 1000 ml এ কত মোল আছে। 1000 ml এ যত মোল থাকবে ওইটাই তার ঘনমাত্রা। তাহলে 1000 ml এ আছে কত মোল, এই যেটা মোল তার মানে 1000 ml এ আছে এত মোল। অনেক স্টুডেন্ট কিন্তু এখানে মোল পার লিটার লিখে দেয়, তো এখানে একটু সতর্ক থাকবেন। 1000 ml এ আছে এত মোল, অতএব এখন তো পেয়ে গেছি, এখন লিখতে পারবো যেহেতু আমি পেয়ে গেছি 1000 ml এ আছে এত মোল, অতএব ঘনমাত্রা কত হবে? এই যে 1000 ml এ যত মোল বা 1 লিটারে যত মোল কত মোল পার লিটার? 0.68 মোল পার লিটার। বা কেউ যদি বড় হাতের এম লিখেন মোলার, এটা লিখলেও হবে। তো আমরা শিখে বললাম ঘনমাত্রা কিভাবে বের করে। আপনি এই ম্যাথটাই আপনি কিন্তু এটা দিয়ে বের করতে পারবেন। জাস্ট আপনি বসায় দেন ভ্যালুগুলো। W ভ্যালু কত ছিল? 10 into 1000 divided by m কত ছিল? 58.5 into v কত ছিল? আপনার 250। আসলে এই কাজটি আপনি এখানে করছেন। এই যে 10/58.5 আপনি যে এখানে করে আসছেন, আর এই যে 250 নিচে আছে, এটাকে 1000 দিয়ে আমরা 1000 দিয়ে ভাগ করছিলাম, এটা উপরে চলে গেছে আর কি, এই যে উপরে আছে। সো এই কাজটা আসলে এখানে করা হয়। সো বেসিক বুঝতে পারলে আপনি যেটা মন চায় সেটা করতে পারবেন। তো ঐকিক নিয়মটাই আমি প্রেফার করি, এটা মনে থাকলে আপনাকে যদি কোশ্চেনটা পেঁচিয়েও দেয় আপনি কিন্তু বেসিকটা পারেন, সো আপনি কিন্তু বলতে পারবেন ঘনমাত্রা কিভাবে বের করতে হয়। সো আমি কিন্তু এখনো ইন্টারেক্ট টপিকে এখনো আসি নাই, আমি শুধু ঘনমাত্রা জিনিসটা বুঝাইলাম যে ঘনমাত্রা কি। এটা যদি বুঝতে পারেন আপনার কেমিস্ট্রির ভিতরে অর্গানিক কেমিস্ট্রি ছাড়া আদার যে পার্টটুকু আছে আপনি কিন্তু মোটামুটি এগিয়ে গেলেন। আমাদের ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় আমাদের মোস্ট প্রবাবলি আমাদের সংকরণটা জাস্ট আপনাদের জন্য নতুন, তো ওইখানে ঘনমাত্রার কোনো বিষয় নাই। বাট আপনি যদি প্রথম অধ্যায় একটু ধরেন, দ্বিতীয় অধ্যায় একটু ধরেন, আপনি চতুর্থ অধ্যায় যদি একটু ধরেন, আপনার ঘনমাত্রার কনসেপ্ট লাগবে। আর পঞ্চম অধ্যায় আপনার জাস্ট বাংলা রিডিং, ওটা তো কিছুই না। আপনি যদি সেকেন্ড বড় কামব্যাক করেন, আপনার যেটা দ্বিতীয় অধ্যায় আমাদের সবাই ভয় কোন অর্গানিক কেমিস্ট্রি, আসলে ওটাও ভয় কিছু নাই, ওটা মানে ওখানে ঘনমাত্রা রিলেটেড বিষয় নেই। তো এর পরের অধ্যায় তৃতীয় অধ্যায় ওখানে আপনার ঘনমাত্রা আছে, আপনি এর পরের অধ্যায় চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন করবেন, ওখানেও টুকটাক ম্যাথ আপনার ঘনমাত্রার কনসেপ্ট লাগবে, এটা না করলেও ঘনমাত্রার কনসেপ্টটা লাগবে। তো এই জন্য আমি ঘনমাত্রা টপিকটা আপনাদের ফার্স্টে ধরছি যে ঘনমাত্রা কি আগে একটু দেখেন। ঘনমাত্রা কি অনেকেই পারেন বাট ম্যাক্সিমাম অনেকে আছে যে না, তো এই জন্য দেখাইলাম না। তো এখন আসেন আমরা আরেকটা টপিক শিখবো, বের করা শিখছি কিভাবে ঘনমাত্রা বের করতে হয়। এখন দেখেন আমরা আরেকটু দিতে যাব, আমরা কিন্তু এখন আমাদের পড়াশোনা স্টার্ট করি নাই, আমরা জাস্ট ঘনমাত্রার বেসিকটা শিখলাম জাস্ট। এখন দেখেন কিভাবে ঘনমাত্রার ক্যালকুলেশনগুলো আরেকটু স্তরে কিভাবে আসে। ওকে হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম ভাইরা? আমরা শিখলাম হচ্ছে যে কিভাবে ঘনমাত্রা বের করতে হয়। ওকে ঠিক আছে, এখন দেখেন কয়েকটা জিনিস শিখি। আমরা কি শিখলাম যে ঘনমাত্রা S + C একটা দিয়ে প্রকাশ করলেই হয়। এই S সলিবিলিটি আমরা দেখব যখন দ্রব্যতা করব, তখন ওখানে দেখব S দিয়ে ঘনমাত্রাকে প্রকাশ করতেছে, আর এখানে C কনসেন্ট্রেশন, C এটা দিয়ে ঘনমাত্রাকে প্রকাশ করতেছে। এটা দিয়ে আমরা কি শিখলাম? আপুই M/V। ঘনমাত্রা মানে হচ্ছে মোল বাই আয়তন। এটা কার মোল সংখ্যা? যে দ্রবণটা দিয়ে আমি একটা দ্রবণ তৈরি করতে পারি তার মোল সংখ্যা। আর এটা কার আয়তন? আমার পুরো দ্রবণটার আয়তন। এখন যদি আমরা একটু আসি যে ঘনমাত্রা সমান হচ্ছে মোল বাই আয়তন, তো দেখেন তো এটা একটা ভগ্নাংশ, তো এটার সাথে মোলের সম্পর্ক কি? সমানুপাতিক। আয়তনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক না, এটা নিচে আছে। দেখেন আমরা এটা সবাই জানি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক মানে কি? যে যদি এটাও বাড়ে ওটাও বাড়বে, এটা কমলে ওটাও কমবে। ব্যস্তানুপাতিক মানে কি? যদি আয়তন বাড়ায় দেই তাহলে ঘনমাত্রা কমে যাবে, আর আয়তন কমায় দিলে ঘনমাত্রা বেড়ে যাবে। ইন্টারেস্টিং বিষয়। দেখেন আমরা একটা দ্রবণ তৈরি করলাম, সাপোজ কেউ শরবত তৈরি করলেন, ঠিক আছে, চিনি শরবত। এই যে এখন প্রচন্ড গরম পড়ছে, তো শরবত খাবো মনে করেন যে আমি এখানে মনে করেন 10 গ্রাম চিনি দিলাম। তো চিনি সঙ্গে জেনে কি স্যার মনে আছে আমাদের? ধরো আচ্ছা ভ্যালুতে পড়বেন আপনারা, এটাই মনে হয় C12H22O11 যদি ভুল না করি, এটাই মেবি চিনি সঙ্গে। তো মনে করেন যে আপনি চিনি খাবেন, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা দিয়ে আমি কোনো কিছু দেখাইতেছি না, জাস্ট এই সম্পর্কটা দেখা বলছি। তো আমি 10 গ্রাম চিনি দিলাম, আর আমি এখানে পানি দিলাম, পানি মনে করেন দিছি, তো পুরোটা আড়াই, এটা 500 ml দিই। তো আমি একটা ঘনমাত্রা, একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করছি। কাউকে যদি জিজ্ঞেস করা হয়
যে স্যার এই দ্রবণটার ঘনমাত্রা কত, এখন মনে হয় না কেউ আর না পারা থাকবেন। আপনি দ্রবণের আয়তন জানেন, ভর জানেন, কেউ চাইলে যে W/1000 এমভিও করতে পারেন বা আপনি কিলোমে করতে পারেন। 500 ml এ আছে এত গ্রাম, এত গ্রাম মানে কত মোল, আণবিক ভর দিয়ে ভাগ করব, তো 500 ml এ এত মোল, অতএব 1000 ml এ কত মোল, তাহলে ঘনমাত্রা চলে আসে। ওকে, তো একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ আমার এখানে আছে, যেই দ্রবণটার আয়তন হচ্ছে আমাদের 500 ml পুরা, আর দ্রবণে যে পদার্থটা আমরা নিছি চিনি নিছি এবং চিনির পরিমাণটা হচ্ছে 10 গ্রাম। এখন যদি জিজ্ঞেস করি স্যার আমি যদি চিনি আরেক চামচ বাড়াই, মানে পরিমাণটা যদি একটু বাড়াই, আমার কি দ্রবণটা মিষ্টি হবে নাকি আরো পানসা হয়ে যাবে? কি মিষ্টি হবে না, কারণ কি আমি দ্রবের পরিমাণটা বাড়াইছি, মানে আমি কি মোল সংখ্যা বাড়াইছি না। তাহলে এটাও যদি বাড়ে তাহলে ঘনমাত্রাও কি বাড়বে, তাহলে মোল সংখ্যা বাড়লে ঘনমাত্রা কি বাড়বে। আমি যদি উল্টা কাজটা করি, আমি যদি আয়তন বাড়াই দিই, বাইরে থেকে মনে করেন পানি অ্যাড করলাম এখানে, তার মানে কি 1 গ্লাস পানি যেখানে ছিল, আমি 500 ml ছিল, আমি যদি চিনি এতটুকুই থাকবে, আমি যদি আরো পানি অ্যাড করি, আরো মিষ্টি বেড়ে যাবে, মিষ্টি অবশ্যই কমে যাবে, মানে আয়তন বাড়াই দিছি, তাহলে ঘনমাত্রা কি আর বাড়বে নাকি কমবে? অবশ্যই ঘনমাত্রা কমে যাবে, রাসায়নিক সম্পর্ক। তাহলে দেখছেন এই খুব সুন্দর একটা জিনিস কিন্তু কখনো চিন্তা করি নাই যে ঘনমাত্রা সমান মোল বা আয়তন, মোল সংখ্যা বাড়লে ঘনমাত্রা বাড়ে, আয়তন বাড়ে দিলে ঘনমাত্রা কমে যায়। এটা রিলেটেডই আমাদের একটা ম্যাথ আছে, দ্রবণ লঘুকরণ, একটু পরে শিখবো, এই জন্য এটা আলোচনা করা। তাহলে এটা আমরা সবাই বুঝতে পারছি, যদি কোনো একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ আমার কাছে থাকে, তাহলে আমি যদি আয়তনকে ফিক্সড রেখে দ্রবণটা বাড়াই, যত বেশি দ্রব অ্যাড করব বা যত বেশি পদার্থটা বাড়াবো আমার ঘনমাত্রা বাড়বে। আর আমি যদি দ্রবকে ফিক্সড রেখে আয়তনটাকে আস্তে আস্তে বাড়াই দেই বা কমাই দেই, ওইভাবে চেঞ্জ হবে, বাড়াইলে ঘনমাত্রা কমবে, আয়তন কমাইলে ঘনমাত্রা বাড়বে। ওকে, এটা কেন শিখলাম একটু পরে দেখি। ওকে, এটা মুছে আমরা, হ্যাঁ। ওকে, এখন আসেন আমরা দেখব এই যে দ্রবণ লঘুকরণ, খুব সুন্দর একটা ম্যাথ। আমাদের মনে হয় ফার্স্ট পেপারে মনে হয় আমাদের প্রথমত এই টাইপের একটা ম্যাথ থাকে, আর বেশি বেশি সেকেন্ড পেপারেও আছে। আচ্ছা, দ্রবণ লঘুকরণ টপিকটা হচ্ছে ঠিক আছে, হাতের লেখার যে অবস্থা, আচ্ছা ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে নেন। দ্রবণ লঘুকরণ, দেখেন লেখা কি লিখছি আমি, দ্রবণ লঘুকরণ। লঘু মানে গুরু, লঘু, লঘু মানে একটা দ্রবণ পাতলা দ্রবণ, আর গাঢ়ত্ব মানে বেশি ঘনত্বের দ্রবণ। তো দ্রবণ লঘুকরণ, আমি একটা দ্রবণকে পাতলা করব, তো দ্রবণকে পাতলা করতে গেলে কি করা লাগবে? আমার দ্রবের পরিমাণটা বাড়াইতে হবে নাকি আমার পানি দিতে হবে? অবশ্যই পানি দিতে হবে, কারণ পানি অ্যাড করলে তো দ্রবণটা পাতলা হয়ে যাবে। আমার দ্রবণটা যদি অনেক গাঢ় থাকতো, অনেক ঘনত্ব বেশি থাকতো, পানি অ্যাড করলে দ্রবণটা পাতলা হয়ে যাবে। আর পানি যদি অ্যাড করি আমার ঘনমাত্রা কি বেড়ে যাবে, তাই না? বাড়বে না কমবে? অবশ্যই কমবে। পানি আজ করলে একটু আগে দেখছি C = N/V, তো আয়তন যদি বাড়াই দিই ঘনমাত্রা কি বাড়বে নাকি কমবে? অবশ্যই কমে যাবে, যে ঘনত্বটা কমে গেল। এই দেখেন যে ঘনমাত্রা এখন কি ফিল আসতেছে কিনা, ঘনমাত্রা মানে কি, যে কনসেন্ট্রেশন, একটা দ্রবণের কিরকম ঘন, কিরকম ঘন, মানে যত বেশি মোল দিব তত বেশি ঘন, যত বেশি পানি দিব তত বেশি পাতলা। তো এইটাই একটা ম্যাথ দেখো, ছোটখাটো একটা ম্যাথ, MCQ তে আমাদের সুন্দর মতো চলে আসে। তো দ্রবণ লঘুকরণ জিনিসটা খেয়াল করেন, একটা ম্যাথ দেখি সাপোজ, হ্যাঁ কি দেওয়া যায়, 100 ml 0 পূর্ণ সংখ্যা দিয়ে, যেহেতু ক্যালকুলেটর একটা ব্যাপার সে বলা আছে, পূর্ণ সংখ্যা দিলে ক্যালকুলেটর ইজি হবে। 100 ml 2 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে (0.5 মোলার H2SO4 এর দ্রবণে পরিণত করতে কি পরিমাণ কি লিখতে পারি বলেন তো? পানি যোগ করতে হবে। দেখেন কি পরিমাণ পানি যোগ করতে হবে, এই কোশ্চেনটা খেয়াল করছেন। আমি একটু পরে শোনাই একবার। 100 ml 2 মোলার H2SO4 দ্রবণকে 0.5 মোলার H2SO4 এর দ্রবণে পরিণত করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে? তার মানে আমার কাছে নির্দিষ্ট ঘনমাত্রার নির্দিষ্ট আয়তনের একটা দ্রবণ আছে, আমি কি করতেছি ওই দ্রবণটারই H2SO4 এর একটা দ্রবণ সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, কেউ আবার নিক্ষেপ করবেন না, ঠিক আছে, তাহলে কিন্তু জেলে যেতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড, ওকে, সালফিউরিক অ্যাসিড আমার আয়তন হচ্ছে 100 ml এবং এটার যে আমি সালফিউরিক অ্যাসিড দিয়েছি, সালফিউরিক অ্যাসিড দিয়েছি এবং তার ভিতরে পানি দিয়েছি, পানি দিয়ে আমি একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরি করছি, যেই দ্রবণটার ঘনমাত্রা আমাকে তারা বলেও দিছে
2 মোলার, তবে আপনাকে কিন্তু পরিমাণটা বলে নাই, আপনি চাইলে পরিমাণটা এখান থেকে বের করতে পারতেন। আমরা ফর্মুলা শিখছিলাম না, ওই যে ফর্মুলা আমাদের চেনা পরিচিত ফর্মুলা W/1000/mv। এই 1000 এর এটা মনে আছে কিনা? 1000 কিন্তু যে আয়তনতে যখন আমরা মিলিলিটারে থাকে 1000 দিয়ে ভাগ করতাম, ওই 1000 উপরে চলে গেছে। তো যদি কখনো আয়তন লিটারে দেওয়া থাকে, ভুলেও তো এখানে আর 1000 দিয়ে না, তাহলে কিন্তু এক্সট্রা 1000 চলে আসবে, তখন কিন্তু আমরা অঙ্ক কাটা যেতে পারে। তো দেখেন, যদি কোনো একটা দ্রবণের আয়তন জানা থাকে, কোনো একটা দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, ওখান থেকে কিন্তু ওই দ্রবণের যে দ্রবণটা নিয়েছি ওটার পরিমাণটা বের করা যাবে। এটা W ইকুয়েশন বা স্ট্যাক ইকুয়েশন দিবেন, ঠিক আছে? তো আমার এখানে পরিমাণটা লাগবে না, আমরা জাস্ট দ্রবণটাকে লক্ষ্য করব। আমি H2S এর উপরে দ্রবণ তৈরি করছি 100 ml, এবং এখানে যে H2S এর উপরে নেওয়া হয়েছে 100 ml এর দ্রবণ, এই দ্রবণের একটা ঘনমাত্রা সেটা হচ্ছে কত? 2 মোলার। এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি এই দ্রবণটার ঘনমাত্রা 2 মোলার থেকে 0.5 মোলার কি তৈরি করতে হবে। তাহলে ঘনমাত্রা কি বাড়াইতে হবে না কমাইতে হবে? অবশ্যই কমাইতে হবে। 2 বড় নাকি 0.5 বড়? অবশ্যই 2 বড়। তো ঘনমাত্রা যদি কমাইতে হয়, আমি কি সালফিউরিক অ্যাসিড ঢালবো নাকি পানি ঢালবো? অবশ্যই পানি ঢেলে দিতে হবে। তো এই গ্যাসটাই, তাহলে দেখেন ফর্মুলা কি, দেখেন খুব সুন্দর ফর্মুলা। তো আপনি কি করতেছেন, এই যে আপনার নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ আছে, আপনি এটার ঘনমাত্রা কমাবেন। তো এখন তো 100 ml, তাহলে আপনি অবশ্যই যদি বাইরে থেকে পানি অ্যাড করেন, তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 2 মোলার থেকে আস্তে আস্তে কমতে কমতে ওই 0.5 মোলারের দিকে যাবে। এখন আপনি কতটুকু পানি অ্যাড করবেন সেটা হচ্ছে কথার কথা। আমি 1 ড্রাম পানি ঢেলে দিলাম, তাহলে ঘনমাত্রা কি 0.5 না কত হবে এটাকে আমি জানি না, একটা নির্দিষ্ট ফর্মুলা তো থাকতে হবে। দেখেন কি সুন্দর ফর্মুলা। আপনি মনে করেন এই যে আপনার আগের যে দ্রবণটা আছে ওইটার ঘনমাত্রা তো আপনার এইটা, আয়তন তো এইটা, আর এখানে নির্দিষ্ট পরিমাণ সালফিউরিক অ্যাসিড তো আছে। তাহলে মোল সংখ্যা যদি হয় n, আয়তন যদি হয় v, ঘনমাত্রা যদি হয় s, তো যখন আপনি এটার ভিতরে আরো পানি অ্যাড করবেন, তাহলে অবশ্যই ঘনমাত্রা আগের মতো থাকবে না। এটা নতুন যে দ্রবণটা তৈরি হবে আয়তন তো বেড়ে যাবে। তাহলে আমি কি আর v লিখবো? এটা কাজ করি, এটা যেহেতু আমাদের প্রথম দ্রবণ, এটা দ্বিতীয় দ্রবণ, তাহলে এইখানে যে পরিমাণ দ্রবণটা আছে ওটার মোল সংখ্যা n1, এই যে দ্রবণের আয়তন v1 এবং এই দ্রবণের ঘনমাত্রা s1। আমি পানি অ্যাড করছি, অবশ্যই পরিমাণগুলো চেঞ্জ হয়ে যাবে। আয়তনটা v1 থেকে মনে করেন v2 হয়ে গেল, অবশ্যই আয়তনটা বাড়বে, ঠিক আছে? ঘনমাত্রা তো কমে যাবে, আমরা জানি আর পানি অ্যাড করলে ঘনমাত্রা কমবে। তো আগে যদি ঘনমাত্রা থাকতো s1, এখন তো আর সেই s1টা থাকবে না, চেঞ্জ হবে। তো নতুন ঘনমাত্রা আমি ধরলাম s2, বাট মোল সংখ্যা কি চেঞ্জ হবে? আচ্ছা ধরেন আমি এই যেহেতু সব v2 আমরা ওইগুলো দিয়ে দিলাম, v1 এটা v2, এটা s1 এটা s2, এটা n1 এটা n2 দিলাম। ওকে, একটু চিন্তা করি তো আমারটা ঠিক হয়েছে কিনা। আমি কিন্তু সালফিউরিক অ্যাসিড বাইরে থেকে অ্যাড করি নাই, আমি জাস্ট কি করছি, পানি অ্যাড করছি। তাহলে আয়তন চেঞ্জ হবে, পানি অ্যাড করার ফলে ঘনমাত্রাও চেঞ্জ হবে। বাট এই পাত্রের ভিতরে যতটুকু সালফিউরিক অ্যাসিড ছিল, পানি অ্যাড করার পরেও কি সালফিউরিক অ্যাসিড কমছে? আগের মতোই আছে, জাস্ট পানি বাড়ছে। তাহলে এখানে যে পরিমাণ মোল সংখ্যা আছে এখানেও কিন্তু একই পরিমাণ মোল সংখ্যা আছে, বাট ভিতরের জিনিসপাতি চেঞ্জ হয়ে গেছে। তাহলে বলতেই পারি ভাই, আমার আগের দ্রবণের মোল সংখ্যা যদি হয় n1, নতুন দ্রবণের মোল সংখ্যা যদি হয় n2, তাদের পরিমাণটা কিন্তু সমান, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। আর n1 মানে ভাই v1s1, আর n2 মানে ভাই v2s2। দেখেন আপনি ফর্মুলা নিজেই তৈরি করতে পারছেন। এই যে v1s1 v2s2 এটাই হচ্ছে দ্রবণ লঘুকরণের ফর্মুলা। এবং এই সূত্রটা ভাই কত কাজে লাগবে, আপনি যখন দ্রাব্যতা করবেন KSP KIP অনেক প্রকারের সমস্যা, এবং এটা দিয়ে আপনার প্রতি বছর আপনি দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসে আমাদের, একটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার পার্ট থেকে, ফার্স্ট পার্টের কথা বলতেছি, আর একটা হচ্ছে দ্রাব্যতার পার্ট থেকে। তো দ্রাব্যতার পার্ট থেকে কোশ্চেন আসলে কিন্তু আমরা এটা খুব ইউজ করি আমরা, ওই যে পদক্ষেপ পড়বে কি পড়বে না। তো v1s1 v2s2 দিয়ে কিন্তু আমরা ওই যে ঘনমাত্রা বের করে দেন আমরা KSP KIP বের করি। সো ফর্মুলাটা দেখেন, সবাই আগে দেখছেন আমরা কিভাবে নিয়ে আসছি। ওকে, তো দ্রবণ লঘুকরণ আমরা ইউজ করব। তো এটা দিয়ে দেখেন খুব ইজিলি এখন অঙ্কটা করা যাবে। তাহলে আগের আয়তন হচ্ছে 12 মোলার, আগের আগের ঘনমাত্রা 2 মোলার, আগের আয়তন হচ্ছে 100 ml, নতুন ঘনমাত্রা বানাইতে হবে 0.5 মোলার। তাহলে নতুন আয়তন কত? এই যে দেখেন ওই যে 1 গ্রাম পানি নাকি কতটুকু দিবেন আপনি, এই যে আয়তন আপনাকে বলে দেবে। একটু ক্যালকুলেশন করে দেখি তো কতটুকু পানি অ্যাড করতে হয় আমার 0.5 মোলার ঘনমাত্রা করার জন্য। তাহলে v2 v1s1/s2, ক্যালকুলেশনটা করি। v1 হচ্ছে কত আমাদের 100 ইনটু s1 হচ্ছে আমাদের কত 2, আর আমাদের s2 হচ্ছে কত 0.5, মানে হচ্ছে আমাদের হাফ। তো হাফ যদি উপরে চলে যায় 400 হয়ে যাবে, 400 হয়ে যাবে, ঠিক আছে না? হ্যাঁ 400। তার মানে দেখেন আপনি পেয়ে গেছেন আপনার আগে 100 ml দ্রবণ যার ঘনমাত্রা 2 মোলার,
এখন আপনার ঘনমাত্রা 0.5 মোলার করতে হইলে আপনার আয়তন তো বাড়াইতে হবে, পানি অ্যাড করতে হবে। তাহলে আপনি কি পরিমাণ পানি অ্যাড করবেন? তাহলে আপনি বুঝে গেছেন 0.5 মোলার ঘনমাত্রা তখনই তৈরি হবে যখন আয়তন হবে 400 ml। আর 400 ml আয়তন তাহলে আপনি কিভাবে করবেন? আগে আয়তন ছিল 100, এখন বানাইতে হবে 400। তাহলে আমি যদি জিজ্ঞেস করি পানিটা ঢালবেন, কতটুকু পানি ঢালবেন, আপনি বলবেন স্যার আমি 300 ml পানি অ্যাড করে দেব। এটাই আপনাকে কোশ্চেন করা হয়েছিল, আপনি কি পরিমাণ পানি যোগ করবেন? তাহলে আপনি বলবেন যে আমাদের কি লেখা আছে, পানি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে 400 - 100 হচ্ছে 300 ml। তো এটা আমরা ঘনমাত্রা একটা ছোটখাটো एग्जांपल দেখলাম। কি সোজা সোজা জিনিস, ঘনমাত্রার মতো মজার টপিক আসলে আর নাই, জাস্ট ম্যাথ। বুঝতে পারলে দেখবেন মানে সারাদিন এগুলো করতে মন চায়। তো এই ছিল আমাদের ঘনমাত্রা, এবং আজকে আমরা শুধু ঘনমাত্রার বেসিকটা শিখলাম, জাস্ট বেসিক। এখন আমরা কিন্তু পরিমাণগত রসায়নের অধ্যায়ে বেসিকটা শিখছি, আমরা এখন দেখবেন সব কত ইজি লাগে। এবং এই ঘনমাত্রা জাস্ট একটা একক শিখছি, মোলারিটি, তাই না? ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার বা এই যে মোলার। তো এই ঘনমাত্রা প্রকাশের কিন্তু একটা ইউনিট না, আরো দুই তিনটা ইউনিট আছে। 9 10 আমরা এক ইউনিট সম্পর্কে পরিচিত হইছি, বাট ঘনমাত্রা প্রকাশের আমরা ইন্টারভিউ এখন আমরা দেখব আমাদের ঘনমাত্রা প্রকাশের আর অনেকগুলো ইউনিট আছে। একটু মুছে দিই, তোলা হয়েছে মনে হয় সবার? ওকে। তো ঘনমাত্রা প্রকাশের একটা একক সম্পর্কে আমরা জানতাম, সেটা হচ্ছে যে মোলারিটি, এই যে মোল পার লিটার। তো আমরা এখন আরো অনেকগুলো একক আছে, তো আমরা নেক্সট ক্লাসে আমরা এই ঘনমাত্রার ওই ইউনিটগুলোতে আমরা শিখব। তাহলে ঘনমাত্রার প্রকাশের এককগুলো যদি আমরা লিখি, মোলারিটি, আমাদের আরেকটা একক আছে আমাদের শতকরা, এগুলো খুব মজার মজার জিনিস। আরেকটা একক আছে আমাদের ppm, আরো আছে আমাদের ppb, আরেকটা আছে নরমালিটি, আরো আছে, আপনি চাইলে অনেক একক পারবেন, আরো আছে মোলালিটি। এগুলো জাস্ট লিখে রাখেন, ভয়ের কোনো কারণ নাই। আমাদের বোর্ডের জন্য জাস্ট আমরা এই তিনটা পড়লেই হয়ে যাবে। আর এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিসের বিষয়, যদি পারেন তো করবেন, এক্সারসাইজ হবে, বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এটা যে মাঝে মধ্যে এমসিকিউ আসে, বোর্ডে থেকে অ্যাডমিশনে মাঝে মধ্যে এমসিকিউ আসে টুকটাক, এটা কাজে লাগে। নরমালিটি অনেক প্রিপারেশন করা আছে, জাস্ট নরমালিটির একটাই সূত্র। তবে এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা মোলারিটি সম্পর্কে আজকে শিখে ফেললাম, মোলারিটি জিনিসটা কি। তো নেক্সট আমরা শিখব কিভাবে ঘনমাত্রাকে এই মোলারিটি যদি দেওয়া থাকে, আমাকে বলবেন মোলারিটি দেওয়া আছে তুমি শতকরায় নাও, বা শতকরায় দেওয়া আছে তুমি মোলারিটিতে নাও, ppm এ নাও, ppm থেকে মোলারিটি, ppm থেকে শতকরা, এদের এই ভাইস ভার্সা, এদের ভিতরে রূপান্তর আমরা শিখব। আর একটা ট্রান্সফরমেশন সেন্টেন্স আমরা ইংলিশে করছি না, চেঞ্জিং সেন্টেন্স, ওরকম জাস্ট রূপান্তর করব আমরা। তো এই ছিল ঘনমাত্রা। আজকে যে বেসিকগুলো শিখলাম এগুলো জাস্ট যদি দেখেন, দেখবেন ঘনমাত্রা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তখন এগুলোতে যখন যাবেন দেখবেন রসায়ন কি ইজি জিনিস। তো আজকে এই পর্যন্তই থাকবে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, একটা ব্যাপার বলতে ভুলে গেছি, আমাদের আজকে তো ঘনমাত্রা শিখলাম, আমাদের কিন্তু টপিক বহুত বাকি আছে এখনো। সো আমাদের এই জ্ঞান বিকাশ কোচিং এ একাদশ দ্বাদশ শ্রেণীর গোল্ডেন ব্যাচে ভর্তি চলতেছে। সো মিস না করে তাড়াতাড়ি তোমরা অ্যাড হয়ে যাও, এবং আমরা এই আরো ইন্টারেস্টিং টপিকগুলো কিন্তু আমাদের এখনো শেখানো বাকি। সো দেরি না করে নেক্সট ক্লাস যাতে আমাদের আরো ইম্পর্টেন্ট আরো মজার জিনিস আমরা শিখতে পারি, দেরি না করে জ্ঞান বিকাশ কোচিং।